সেই ভয়ঙ্কর দুপুরে আমি আমি ভগবানকে ডাকিনি, ডেকেছি শুধু হরিপ্রিয়কে। কিন্তু কিন্তু এলো না তো। মা, কিচ্ছু হতে আর বাকি নেই মা, কিচ্ছু আর বাকি নেই। বন্দনার বাড়িতে ঢুকে দুটো ছেলে তাকে রেপ করে গেছে। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস জন্মান্তর। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মান্তর। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আমরা সেই ধর্ষিতা রমণীর কথা তো কিছুই জানলাম না। তার পরিচয় সামান্যই। তিনি একজন নারী, এক মহান নারী। পুত্র সম হরিপ্রিয়র সামনে তিনি লজ্জায় আর কখনো আসতে পারেননি। সেটাও হয়তো একটা ভুল হয়ে থাকবে। রমণীটির সংস্পর্শে এলে হয়তো হরিপ্রিয় ধীরে ধীরে ঘটনাটা ভুলতে পারত। ঘটনাটা ভুলতেই হবে কেন? এই কারণে যে হরিপ্রিয়র কলেজের প্রথম বর্ষে পড়ার সময় সে দুটি লোককে খুন করে। তাকে হাতে নাতে ধরা যায়নি বা সাক্ষ্য প্রমাণও ছিল না। পুষ্প ঝায়ের মতো প্রভাবশালী মহিলার নাতি বলেই বোধহয় পুলিশ তাকে গ্রেপ্তার করেও ছেড়ে দেয়। সে কাদের খুন করেছিল? সেই ধর্ষণকারীদের মধ্যে দুজনকে কি? ধর্ষণকারী কারা ছিল তা তো আমরা জানি না। পুলিশ কেস হয়েছিল বটে, কিন্তু ধর্ষণকারীদের শনাক্ত করা যায়নি। আর হরিপ্রিয় তখন ছোট ছিল বলে তার স্মৃতিও কতখানি নির্ভুল ছিল তা বলা কঠিন। তবে ঘটনাটা ঘটেছিল পাটনার উপান্তে এক পতিতা পল্লীতে। সে কি? শোনা যায় হরিপ্রিয় তার দুজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে প্রায়ই ওই পতিতাপল্লীর আশেপাশে ঘুরঘুর করত। না, তারা কোনো ঘরে অবশ্য কখনো যায়নি। তবে ওই পল্লীর নয়না নামে একটি মেয়ে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলতো। ধরে নেওয়া যায় যে নয়না তাদের কিছু খবরাখবর দিত। নানা গুজব থেকে অনুমান করা যায় হরিপ্রিয় কোনো সূত্রে এই দুজনের গতিবিধি সম্পর্কে জানতে পারে এবং তাদের জন্য ওত পেতে থাকে। ঘটনাটা ঘটেছিল এক শনিবার রাত 10টা থেকে 10:30টার মধ্যে। পরপর 3টে বোমা চার্জ করা হয় এবং নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ প্রায় উড়ে যায়। তারা কারা তা জানা যায়নি। হ্যাঁ, জানা গিয়েছিল তারা এক জোরদারের বেতনভুক সৈনিক। তাদের কাছে অস্ত্রশস্ত্রও ছিল। শুধু এইটুকু বলে রাখা ভালো যে তারা ভূমিহার, রাজপুত, ব্রাহ্মণ ও লালা সম্প্রদায়ের নয়। বুঝেছি। এই খুনের ঘটনায় একটি সাক্ষীও পাওয়া যায়নি। হরিপ্রিয় ও তার বন্ধুরা খালাস পেয়ে যায়, কিন্তু খালাস পাওয়া মানেই ভিন্নতর বিপদ। যাদের সে খুন করেছিল তারা দুষ্ট চক্রের সদস্য। তাদের নিজস্ব আইন ও প্রতিশোধ ব্যবস্থা আছে। সুতরাং হরিপ্রিয়র জীবনে বিপদের আশঙ্কা ছিল। পুষ্প সে কথা ভালোই জানতেন,
তাই তিনি আর কাল বিলম্ব না করে হরিপ্রিয়কে কলকাতায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করেন। আর হরিপ্রিয় সুরসুর করে কলকাতায় পালিয়ে গেল। ধীরে বন্ধু, ধীরে। না, হরিপ্রিয় কলকাতায় পালায়নি। এই ঘটনার পর সে ছাত্র সম্প্রদায়ের কাছে বিশিষ্ট একটি চরিত্র হয়ে ওঠে। স্বভাবে গম্ভীর, স্বল্প বাক, তীক্ষ্ণ চাহনি মিলে তার বয়সের তুলনায় তাকে অনেক বেশি পরিণত বলে মনে হতো। ব্যক্তিত্বও ছিল কঠোর, ফলে ছাত্র নেতা হতে তাকে বিশেষ আয়াস করতে হয়নি। পুষ্পকে সে এই বলে প্রবোধ দিত, পালাবো কোথায় নানি? পালাতে গেলে দুনিয়া ছেড়ে পালাতে হবে। তুমি ভয় পেও না, আমি বন্ধুদের মধ্যেই আছি। তখন পুষ্প উঠে পড়ে লাগলেন মাত্র 19-20 বছর বয়সী নাতিটির একটি বিয়ে দেবার জন্য। হরিপ্রিয় এই উদ্যোগকেও কিন্তু ঠেকালো, বলল, বিয়ে দিয়ে কিছুই হবে না নানি, তোমার বরং আরো দুঃখ বাড়বে। ঘর করা যদি কপালে লেখা থাকে তো এমনিই হবে একদিন, কিন্তু এখন নয়। প্রেম থেকে আমরা কি বিপ্লবের দিকে সরে যাচ্ছি? বিপ্লবও তো প্রেমই, একটা কোনো কথিত সিস্টেমের প্রতি প্রেম। তবে বিপ্লবীদের মুশকিল হলো তারা এই কল্পিত সিস্টেম ছাড়া অন্য সিস্টেম এবং ওই বিশ্বাসের পরিপন্থী যারা তাদেরও ঘৃণা করতে শেখে এবং বিদ্বেষপরায়ণ হয়ে ওঠে। উগ্রপন্থীদের খতম অভিযানগুলি ওই বিদ্বেষেরই পরিণতি। কিন্তু তারা বুঝতে চায় না যে মানুষ মেরে সিস্টেম বদলে ফেলা সম্ভব নয়। বদলানোর জন্য প্রয়োজন ছিল যাজন। এ তো ধান ভানতে শিবের গীত হয়ে যাচ্ছে। বিপ্লব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা বরং হরিপ্রিয়র ব্যাপারটা জানতে চাই। হরিপ্রিয় একজন চুপচাপ মানুষ, যাকে বোঝা খুবই কঠিন। হরিপ্রিয়কে কদাচিৎ হাসতে দেখা যায়, তার আনন্দের কোনো অভিব্যক্তি নেই। এই নাতিকে নিয়ে পুষ্পর দুশ্চিন্তার অবধি ছিল না। বিশেষ করে দুটি খুনের ঘটনায় সে অভিযুক্ত হওয়ায় পুষ্পর দুশ্চিন্তা গভীর হয়েছিল। তিনি নাতিকে একজন মনোবিদের কাছেও নিয়ে গিয়েছিলেন, এমনকি নিয়ে গেছেন জ্যোতিষী এবং ধর্মীয় পুরুষদের কাছেও, কিন্তু কোনো লাভ হয়নি। পুষ্পর মনে হতো হরিপ্রিয়র বাইরে প্রশান্ত ও চুপচাপ হলে কি হবে, তার ভিতরটা বুঝি অগ্নিগর্ভ, অনেকটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতোই। কবে কখন যে অগ্নুৎপাত ঘটবে তার কোনো ঠিক নেই। এই কথাটা তিনি দুঃখ করে চিঠিতে কুসুম কুমারীকে জানিয়েছিলেন। এই সব চিঠিপত্রের কথা বারবার উঠছে কেন? কারণ এই গল্পের সাক্ষ্য প্রমাণাদির জন্য। এই সব চিঠি কার হেফাজতে আছে? আগেই বলা হয়েছে, কুসুম কুমারীর নাতনি বন্দনা সযত্নে তার ঠাকুমার সব কিছু জমিয়ে রেখেছে। এমনকি হরিদাসের লেখা প্রেমপত্রটিও সে জ্যাঠতুতো দিদি বিজয়ার কাছ থেকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখে। বন্দনা বালিকা বয়স থেকেই কুসুম কুমারী আর হরিদাসের সম্পর্কের কথা জানতে পারে বা আন্দাজ করেছিল। শিশুদের যত অবোধ বলে মনে করা হয়, তারা কিন্তু ততটা অবোধ নয়। এই প্রায় হারিয়ে যাওয়া প্রেম কাহিনীটি সযত্নে আবার রচনা করার ব্যাপারে বন্দনার চেষ্টা বড় কম ছিল না। আজন্ম রোমান্টিক, ভাবালু ও কল্পনাপ্রবণ এই মেয়েটি তার ঠাকুমার এই বাল্য প্রণয়ের কথা নিয়ে খুব ভাবত। বিরহী হরিদাসের জন্যও তার খুবই কষ্ট হতো। এই কাহিনীর ট্র্যাজিক পরিণতি তাকে হয়তো আপ্লুত করে থাকবে। তাহলে কি বন্দনার কাহিনী শুরু হলো? আসলে এই কাহিনীর স্রষ্টা বন্দনাই। সে তার ঠাকুমার সেক্রেটারির কাজ করত। 7-8 বছর বয়স থেকেই ঠাকুমাকে পত্রিকা, বই, চিঠি ইত্যাদি সে পড়ে শোনাত। ঠাকুরমার চিঠির জবাব অনুলিখনও সে করত। হরিপ্রিয় যখন কলেজে পড়ে
এবং খুনের ঘটনায় তার নাম ওঠে, তখন বন্দনার বয়স সবে 10 বছর মাত্র। পুষ্প, রজত, হরিপ্রিয় এরা কারা তা সে ভালো করেই জানত। হরিপ্রিয়র কথা পুষ্পর চিঠিতে পড়ে মনে মনে সে হরিপ্রিয়র প্রেমে পড়ে যায়। এই রে, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। হরিদাসের প্রতি তার মন এমনিতে দ্রবই ছিল। পুষ্পর অসম সাহসিকতা এবং আত্মত্যাগে সে ছিল মুগ্ধ। এই পরিবারটি যে সামাজিক সংকটের ভিতর দিয়ে গেছে তাও তাকে প্রভাবিত করে। আর হরিপ্রিয়র নিজের ভিতরে গুটিয়ে থাকা এবং ব্যক্তিত্বের কঠিন নির্মুখ ইত্যাদির কথা পুষ্পর চিঠিতে পড়ে এই বালিকা তৎক্ষণাৎ হরিপ্রিয়র একটি ছবি নিজের মনে এঁকে নিয়েছিল। আগ্নেয়গিরির মতো এই পুরুষটির প্রতি সে দুর্বার আকর্ষণ বোধ করতে থাকে। মাত্র 10 বছর বয়সে? 10 বছর বয়সটা মেয়েদের পক্ষে বড় কম নয়। এ যুগে একটি 10 বছরের মেয়ের প্রায় কিছুই তো আর অজানা থাকে না। তবে বন্দনার প্রেমটি ছিল কিন্তু একতরফা, অপ্রকাশ এবং নিরুচ্চার। সে ছাড়া আর কেউ এই মুগ্ধতার কথা জানত না। তবে পাটনা শব্দটাই তাকে আকর্ষণ করত। তার খুব ইচ্ছে হতো পুষ্প, রজত, হরিপ্রিয় এদের একবার চোখের দেখা দেখে আসে। কিন্তু ইচ্ছাগুলো তার মনের মধ্যে ঢেউ ভাঙত মাত্র, তার বেশি আর কিছু নয়। আমরা অনুমান করছি এই কাহিনী এবার বন্দনা ও হরিপ্রিয়র প্রেমের দিকে হাঁটতে শুরু করেছে। নয় কেন? তবে ব্যাপারটা অত সহজ নয়। 15 বছর বয়সের সময় বন্দনা অনেক দ্বিধা ও সংকোচ জয় করে হরিপ্রিয়কে সরাসরি একটি প্রেমপত্র লেখে। তার অবশ্য কোনো জবাব আসেনি। তবে বন্দনার কথা থাক, আমরা হরিপ্রিয়র কথায় ফিরে যাই। হরিপ্রিয়র প্রতি প্রেমাসক্ত কিশোরী বা যুবতীর কিন্তু অভাব ছিল না। একে তো তার অতি সুন্দর সৌম্য চেহারা, তদুপরি তার গাম্ভীর্য ও ব্যক্তিত্ব এবং সহজাত নেতৃত্বের ক্ষমতা, সব মিলিয়ে একসময় সে পাটনার অধিকাংশ তরুণী মেয়েরই কাম্য পুরুষ ছিল। কিন্তু মহিলাদের দিকে তাকানোর বা ঝুঁকে পড়ার মনটাই ছিল না তার। হরিপ্রিয় যে ধরনের ছেলে, তাতে তার বিহারের নকশালদের সঙ্গে ফিরে যাওয়ার কথা। খুব ঠিক, হরিপ্রিয় যে খানিকটা সেদিকে ঝোঁকেনি তাও কিন্তু নয়। কিন্তু পুষ্প এমন যক্ষিণীর মতো তাকে আগলে রাখতেন, এবং ঠাকুমা ছাড়া হরিপ্রিয় যেহেতু চলত না, তাই ঘর ছাড়ার কিছু বাধা ছিল তার। হরিপ্রিয় এই সব সমস্যা নিয়েই আস্তে আস্তে বড় হচ্ছিল। হরিপ্রিয়র তো মা বাবাও ছিল বা আছে, তাদের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? রজত শান্ত নিরীহ মানুষ, তদুপরি বড় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পাটনায় তার নিজস্ব ফার্ম। কাজে কর্মে অতি ব্যস্ত থাকায় সে সংসার বা পুত্র কন্যার দিকে মনোযোগ দেওয়ার তত অবকাশ পেল না। মঞ্জুর সঙ্গে হরিপ্রিয়র সম্পর্ক ছিল খুবই ভালো। ঠাকুরমার পরই সে ভালোবাসত মাকে, কিন্তু তার ভালোবাসায় তো কোনো প্রকাশ ছিল না। সামান্য সামান্য লক্ষণ থেকে বুঝে নিতে হতো। আর ভাই বোনদের প্রতি? সে তার ছোট ভাই বোনদের কখনো শাসন করেনি বা উপদেশও দেয়নি। না, সেখানেও ভালোবাসার তার কোনো অভিব্যক্তি ছিল না। তবে ভাই বোনেরা তাকে খুব ভালোবাসে। বয়োধর্ম বলেও তো একটা ব্যাপার আছে নাকি? যৌবনকালে মেয়েদের প্রতি আকর্ষণ বোধ না করাটা সেই ধর্মের তো পরিপন্থী এবং অস্বাভাবিকও। লীনা চৌবে নামে হরিপ্রিয়র এক বান্ধবী আছে। সে সমাজকর্মী এবং ডু গুডার, অর্থাৎ লোকের ভালো করে বেড়ায়।
এই লীনার কাছেই কোনো এক সময় হরিপ্রিয় স্বীকার করেছিল যে সে মোটেই হোমোসেক্সুয়াল নয়, কিন্তু কোনো মহিলাকে শয্যাসঙ্গিনী হিসেবে ভাবতেও সে পারে না, কারণ বাল্যকালে এক ধর্ষণের স্মৃতি তাকে এমন বিকল করে রেখেছে যে তার যৌন সংসর্গের কথা মনে হলেই সেই ধর্ষণের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে এবং নিজেকেই তার সেই ধর্ষণকারী বলে মনে হয়। কাজেই তার সেক্সুয়াল আর্জ বা যৌন সম্ভোগও কেটে যায়। লীনা কি তাকে হোমোসেক্সুয়াল বলে সন্দেহ করেছিল? এরকম একটা সন্দেহ হরিপ্রিয়র পরিচিত মহলে দেখা দিয়েছিল। সেটা মেয়েদের প্রতি তার কঠিন উদাসীনতা দেখেই হয়তো হয়েছিল। তাকে বহু মেয়েই প্রেমপত্র দিত, সে চিঠিগুলোর কোনো জবাব সে দিত না। পাটনার এক অতি সুন্দরী মেয়ে কৃষ্ণা সিং রাগ করে তাকে লিখেছিল যে তুমি নিশ্চয়ই হোমোসেক্সুয়াল, নইলে আমার মতো মেয়ের দিকে তুমি তাকাও না কেন। এইভাবেই হরিপ্রিয়কে নিয়ে নানা গুজব এবং গাল গল্প প্রচলিত ছিল, কিন্তু হরিপ্রিয়র জীবনে সেসব ছিল অতি তুচ্ছ ব্যাপার। তার সংকট ছিল তার নিজের মধ্যেই। দুটো লোককে খুন করার পর সে যখন উগ্রপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়েছিল, তখনই এই ধীমান যুবকটির মধ্যে নানা প্রশ্ন দেখা দিতে থাকে। এই বিশাল ভারতবর্ষ এবং তার হাজার রকমের সামাজিক সমস্যা, জাতপাতের লড়াই, রাজনীতির কুটিল ও নিম্নমানের নানা আবর্তন, ক্ষমতার দ্বন্দ্ব, লোভ ইত্যাদি দেখে সে প্রায় হতশ্বাস হয়। বন্দনার প্রেমপত্রটির বিষয়ে আমরা জানতে চাই। আগেই বলেছি, বন্দনা প্রেমপত্রটি লেখে তার 15 বছর বয়সে। তখন হরিপ্রিয়র বয়স 25। MA এবং ল পাশ করার পর হরিপ্রিয় তখন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কখনো নর্মদা পরিক্রমা, কখনো গঙ্গোত্রী, যমুনোত্রী। এক জ্বলন্ত অভ্যন্তরকে শান্ত করবার জন্য সে নিজেই তখন উদ্গ্রীব। সাধু সন্ন্যাসীদের ডেরাতেও সে হানা দিচ্ছে ঘন ঘন। বন্দনার প্রেমপত্রটি সে পায়নি বটে, কিন্তু পেয়েছিল তার মা মঞ্জু। মঞ্জু চিঠিটা খুলে পড়ে। চিঠিটির মধ্যে যে শ্রদ্ধা ও গভীর মানসিকতার প্রকাশ ঘটেছিল, তাতে মঞ্জু মুগ্ধ হয়ে চিঠিটা তার শাশুড়ি পুষ্পকে দেখায়। তাদের মধ্যে এই রকম কথাবার্তা হয়েছিল। মা, এই চিঠিটা পড়ুন, কলকাতা থেকে একটা মেয়ে লিখেছে। ও তাই তো, আরে এ তো কুসুমদের নাতনির চিঠি। কোন কুসুম মা? সেই কুসুম কুমারী? হ্যাঁ, এই মেয়েটির কথা কুসুমদি কত লেখে। সৎ মা বলে আদর নেই, কুসুমদির কাছেই মানুষ। আচ্ছা মা, এই মেয়েটা হরিকে চিনল কি করে? চিনবে কি, এই তো দেখো না লিখেছে, আমি আপনাকে কখনো দেখিনি, কিন্তু মনে মনে আপনার চেহারাটা কল্পনা করে নিয়েছি। একটু লম্বাটে গড়ন, চিপচিপে, খুব ফর্সা নয়, মাথায় ঝাঁকড়া চুল, প্রায়ই তা আছড়ান না, গালে সামান্য দাড়ি আর গোঁপ আছে। ঠিক এই রকমই কি আপনি? দেখো না এই কেমন লিখেছে। অবাক কাণ্ড তো মা, ঠিকই তো লিখেছে। তাই তো দেখছি, আর বাংলাটাও লেখে ভালো। কুসুমদের সব চিঠি তো ওই লিখে দেয়। আপনি কি মেয়েটিকে কখনো দেখেছেন মা? না বৌমা, কি করে দেখব, কুসুমদির সঙ্গে দেখাই তো হলো না কখনো। একবার দেখলে হতো না মা? একটু চিন্তায় পড়ে কুসুম বললেন, দেখতে চাও বৌমা? হরির সঙ্গে বিয়ে দেওয়ার ইচ্ছে। কি জানি কেন মা, চিঠিটা পড়ে আমার ভারী ভালো লাগছে মেয়েটাকে।
একটা দীর্ঘশ্বাস ফেলে পুষ্প বললেন, ভালো তো আমারও লাগছে বৌমা। এ তো এখনকার বেলেল্লা মেয়েদের প্রেমপত্র নয়। মেয়েটা হয়তো দুঃখীও বটে। মেয়েটাকে কি আনানো যায় না মা? তার দরকার নেই বৌমা, তাতে একটা জানাজানি হবে। বরং তুমি কয়েকদিনের জন্য কলকাতা থেকে ঘুরে এসো। তোমার তো কালীঘাটে পিসির বাড়ি। কিন্তু বৌমা, আগ বাড়িয়ে কিন্তু বিয়ের কথা তুলো না, কেমন? আমাদের যা কপাল, হরিকে বিয়েতে রাজি করাবো এমন কথা তো ভাবতেই পারছি না। বরং তুমি পরিচয় না দিয়ে তাকে দেখে এসো, কেমন? কি পরিচয়ে যাব তাহলে? অনেক দিন আগে কুসুমদিকে আমার একটা শাল দেওয়ার ইচ্ছে হয়েছিল। তোমার হাত দিয়েই বরং আমি সেই শালখানা পাঠাবো। লিখে দেব যে তুমি আমার ভাড়াটে, কলকাতায় যাচ্ছ, তাই তোমার সঙ্গেই আমি শালটা পাঠালাম। মঞ্জু বলল, বাহ, তাহলে তো বেশ হয়। এই ঘটনার 7 দিন পর মঞ্জু কলকাতায় এলো এবং একদিন সকালে কুসুম কুমারীর বালিগঞ্জের বাড়িতে গিয়ে হাজির হলো। বেশ বড় লোকের বাড়ি, লোকজনও কম নয়। দোতলার কোণের ঘরে মঞ্জু যখন কুসুম কুমারীর মুখোমুখি হলো, তখন সে অবাক। 90-এর কোঠায় বয়স, তবু কুসুম কুমারী যে এখনো কি সুন্দরী তা তার ধারালো মুখ দেখলেই বোঝা যায়। রং এখনো পদ্ম ফুলের মতো, শরীরে এতটুকু মেদ নেই। শাল পেয়ে যেমন খুশি তেমনি অবাক কুসুম কুমারী। বারবার বললেন, পুষ্প শাল পাঠিয়েছে আমাকে? হ্যাঁ, শাল পাঠিয়েছে। ও মা, কি দামি আর কি ভালো শাল! হ্যাঁ। খুঁটিয়ে খুঁটিয়ে পুষ্পর কথা অনেকবার জিজ্ঞাসা করে করে শুনলেন। কথার ফাঁকে ফাঁকে একটি মেয়ে বারবার কুসুম কুমারীর কাছে আসা যাওয়া করছিল। মাঝারি লম্বা, ফর্সা এবং ভারী লাবণ্যময়ী মেয়েটি। সে যে বন্দনা তা বুঝতে একটুও দেরি হয়নি মঞ্জুর। দেখে তার এত পছন্দ হয়ে গেল যে আর চোখ ফেরাতে পারছিল না। পারলে এখনই কোলে করে পাটনায় নিয়ে যায়। মঞ্জু যে পুষ্পর ভাড়াটে তা জেনেই বোধহয় বন্দনাও খুব ঘুরঘুর করছিল। কুসুম কুমারীর সঙ্গে অনেকক্ষণ গল্প করে মঞ্জু যখন বেরিয়ে আসছে, তখন ঘরের বাইরে বন্দনা তার সঙ্গ ধরল। আর ঠিক এইটাই চাইছিল মঞ্জু। বন্দনা তাকে খুব লাজুক গলায় জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি পুষ্প ঠাকুমার বাড়িতে থাকেন? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনি তো ওনাদের সবাইকেই চেনেন না? মঞ্জু হেসে ফেলল, বলল, হ্যাঁ, সবাইকেই চিনি। কেন বলো তো? না না, এমনি। মঞ্জু খুব মজা পেল। সে তো জানে যে এ মেয়ে কার কথা শুনতে চায়, কিন্তু লজ্জায় বলতে পারছে না। সুতরাং সে নিজেই বলল, তুমি একবার পাটনায় এসো না, আসবে? পাটনা কি খুব ভালো জায়গা? খারাপ কি, আমার তো বেশ লাগে। আচ্ছা, আপনি কি পুষ্প ঠাকুমার কাছে প্রায়ই যান? হ্যাঁ হ্যাঁ, রোজই তো যাই। উনি তো আমাদের আত্মীয়ের মতো। হঠাৎ ঠোঁট কামড়ে এবং লজ্জায় আরো একটু লাল হয়ে বন্দনা বলল, আচ্ছা, শুনেছি পুষ্প ঠাকুরমার এক নাতি নাকি একটু কেমন যেন। মঞ্জু স্মিত হাসি বলল, হো, তুমি হরির কথা বলছো? হরি তো এমনিতে খুব ভালো ছেলে, কিন্তু বাউন্ডুলে আর উদাসীন। ওকে নিয়েই তো তোমার পুষ্প ঠাকুমার যত দুশ্চিন্তা। বন্দনা খুব উৎকণ্ঠ চোখে তার দিকে চেয়ে বলল,
কেন? দুশ্চিন্তা কেন? হোমা, হবে না? তার যে কোনো দিকে মন নেই। আচ্ছা, তুমি কি তাকে দেখেছো কখনো? কই, না তো। মঞ্জু তৈরি ছিল, বলল, আচ্ছা দাঁড়াও, আমার কাছে হরিপ্রিয়র একটা ফটো আছে, তোমাকে আমি দিতে পারি। এই বলে ব্যাগ থেকে হরিপ্রিয়র একটা ফটো বের করে দিয়ে মঞ্জু বলল, এই নাও, রাখো। আচ্ছা, তোমার একখানা ছবি আমাকে দেবে? আসলে ফটো কালেকশন করাটা আমার একটা বাই, জানো তো। এই অস্বাভাবিক বাই বা হবি অন্য কারোর কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু প্রেমে পড়া বালিকা বন্দনা তা ধরতেও পারল না। হরিপ্রিয়র ছবি পেয়ে সে এমন বিহ্বল হয়ে গেল যে মঞ্জুর দিকে হাঁ করে চেয়ে রইল। বড্ড মায়া হলো মঞ্জুর। মনে মনে নিজের ছেলেকে তিরস্কার করে সে বলেছিল, কোথায় পাবি রে হতভাগা এমন একটা মেয়ে? হ্যাঁ, এই যে তোর জন্য সব করতে পারে। বন্দনা মাথা হেলিয়ে সঙ্গে সঙ্গে মঞ্জুর কথায় রাজি। পরপর কয়েকটা দিন বন্দনাকে নিয়ে মঞ্জু খুব ঘুরল। নিউ মার্কেট থেকে গড়িয়াহাট, ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এমনকি সিনেমা দেখা অবধি। আর এমনই মায়া পড়ে গেল মঞ্জুর যে পাটনা ফিরে যাওয়ার আগে সে বন্দনাকে জড়িয়ে ধরে কেঁদে ভাসালো। তার খুব ইচ্ছে হয়েছিল হাতের মোটা বালাটা দিয়ে একেবারে আশীর্বাদ করে রেখে যায়, কিন্তু সাহস পেল না হরির কথা ভেবে। হরি যদি রাজি না হয় তাহলে একে বেঁধে আর লাভ কি? পাটনা ফিরে এসে বন্দনার ছবি পুষ্পকে দেখালো মঞ্জু। বন্দনার কথা তার আর শেষই হতে চায় না। পুষ্প শুনলেন, ছবি দেখলেন, তারপর গম্ভীর মুখে বললেন, ভারী সুলক্ষণা মেয়ে। কুসুম কুমারী মঞ্জুর হাত দিয়ে পুষ্পকে প্রত্যুপহার পাঠিয়েছেন, চিঠি দিয়েছেন, কিন্তু সেগুলি সরিয়ে রেখে বন্দনার ছবিটাই তিনি খুব খুঁটিয়ে বারবার দেখলেন। এই মেয়েটা তার হরিকে ভালোবাসলো কেন? নিয়তির কি বিধান? একটি তৃষিত হৃদয়ের ঋণ কি শোধবোধ চাইছে? নইলে হরিদাসের নাতিকে কুসুম কুমারীর নাতনি ভালোবাসলো কি করে? আচ্ছা, এই সবই কি স্বর্গীয় চক্রান্ত? পুষ্প প্রগতিশীলা হলেও তার কিছু অদ্ভুত বিশ্বাস ছিল। ধর্মপ্রাণা তো ছিলেনই, তাছাড়া তিনি বিশ্বাস করতেন ঈশ্বরীয় বিধানেই যা কিছু সব ঘটে। হরিপ্রিয়র মধ্যে তিনি হরিদাসকে ফিরে পেয়েছিলেন। বন্দনার ভিতর দিয়ে কি প্রবাহিত হয়ে এসেছে কুসুম কুমারীর সত্তা? ঠিক বটে যে কুসুম কুমারী এখনো বেঁচে আছেন এবং তিনি বন্দনার ভিতর দিয়ে, সুতরাং জন্মাতে তো আর পারেন না, কিন্তু রক্তের ধারার ভিতর দিয়ে তিনিও তো আছেনই বন্দনার ভিতর। এই ক্ষীণ বিশ্বাস তিনি কুটো গাছের মতো আঁকড়ে ধরলেন। হরিকে সংসারে বাঁধতে না পারলে তার মরেও শান্তি নেই। মঞ্জু এই অসামান্যা নারীকে দেখে সর্বদাই বিস্ময় বোধ করত। একদিন সে আর না বলে পারল না, বলল, মা, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কেন করবে না বৌমা? আমার কাছে তোমার এত সংকোচ কিসের? আচ্ছা মা, কুসুম কুমারী তো এক হিসেবে আপনার প্রতিদ্বন্দ্বী, তাই না? শ্বশুর মশাই তো তাকে ভালোবাসতেন, কিন্তু আপনার মধ্যে কখনো তো কোনো হিংসা দেখি না। পুষ্প হেসে ফেললেন, বললেন, দেখো বৌমা, তোমার শ্বশুর মশাই যদি আরো 5টা বিয়ে করতেন তাহলেও আমার এতটুকু হিংসে হতো না। আমি তাকে ভালোবেসে সব দিয়ে ধন্য হয়েছি, মনে করেছি যে তার সুখেই আমার সুখ। তিনি অন্য মহিলার প্রতি আসক্ত হলেও আমার কিন্তু হিংসে হতো না, বরং আমি ভাবতাম যে তিনি সুখী হলেই আমার হলো। আপনি বোধহয় রক্ত মাংসের মানুষ নন মা। আমি আপনার কথাগুলো স্বীকার করতে যদি নাও পারি, তবু ভাববো যে এরকম একজন মহিলার জন্যই আজও বোধহয় চন্দ্র সূর্য ওঠে।
অত প্রশংসা করো না বৌমা, অত প্রশংসা করো না। কুসুমদির কথা বলছিলে, কুসুমদিকে কেন এত ভালোবাসি জানো? তিনি তো আর কাউকে ঠকাননি। নিজের স্বামীকে তিনি 16 আনা দিয়েছেন। আবার তোমার শ্বশুরের প্রতিও তার অগাধ শ্রদ্ধা ছিল। সে কি ভালো মা? শোনো বৌমা, এরকম ঘটনা শুনে অনেকে বলবে যে হলো দু নৌকায় পা রেখে চলা, কিন্তু তা কিন্তু নয়। কুসুমদির তো কাম ভাব ছিল না, ছিল শ্রদ্ধা। এই শ্রদ্ধা তাকে কখনো ছোট করেনি। কাশীতে যখন দুজনের দেখা হলো, তখন যেন তাদের মধ্যে গুরু শিষ্যার সম্পর্ক। ফিরে এসে তোমার শ্বশুর আমাকে সবই বলেছেন। তার চোখে মুখে তখন এক স্বর্গীয় দীপ্তি আমি দেখেছিলাম। কিসের দীপ্তি মা? যৌবনে তিনি যখন কুসুমদিকে ভালোবেসেছিলেন, তখন তার মধ্যে এক তীব্র আকর্ষণ ছিল। দেহ ছিল, মন ছিল। বিয়ে হলো না বলে মনের জ্বালা জুড়াতে তিনি বিবাগী হলেন। সেই জ্বালায় আমাকেও তিনি পুরোপুরি গ্রহণ করতে পারেননি। ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়েছেন, পাপ বোধে ভুগেছেন। কাশীতে যখন পরিণত বয়সে আবার তাদের দেখা হলো, তখনই তিনি বুঝতে পারলেন যে কামনার গারদে তিনি আটকে ছিলেন, তা থেকে তার মুক্তি ঘটেছে। তিনি প্রশান্তি নিয়ে ফিরে এসেছিলেন। তখন কি আপনি তাকে পুরোপুরি পেলেন মা? বৌমা, আমি ওভাবে ভাবি না। তাকে পাওয়ার চেয়ে নিজেকে দেওয়াই যে ছিল আমার লক্ষ্য। তাকে আজও পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু নিজেকে তো দিয়েছি, সেই আমার ঢের মা। আর আমার আমার ঠাকুর কি বলতেন জানো? বলতেন, আমায় ঠাকুর বলিসনি, বল ঠাকুরের আমি। এই তত্ত্বটাতেই আমার গভীর বিশ্বাস। ঠাকুরই আমায় শিখিয়েছেন ভালোবাসার সার কথা, নইলে বুকে অনেক জ্বালা পোড়া নিয়ে বেঁচে থাকতে হতো। তোমার শ্বশুর মশাইয়ের যে প্রশান্তি এসেছিল, তাও তো ঠাকুরকে ধরেই। মঞ্জু সব জেনে শুনেও কিন্তু এই মহিলাকে ঠিকমতো বুঝতে পারত না। তার কাছে পুষ্প আজও অপার বিস্ময়। বন্দনার চিঠি আসতে লাগলো মঞ্জুর কাছে। মঞ্জু বন্দনার কাছে নিজের বাপের বাড়ির পদবিটাই ব্যবহার করেছিল। বন্দনা তাই মঞ্জু ঘটককে চিঠি দিতে লাগলো। না, সে হরিপ্রিয়র খবর জানতে চাইত না, এমনকি তার নামও লিখত না। কিন্তু তার চিঠির প্রতিটি ছত্রের ফাঁকে ফাঁকে যেন হরিপ্রিয়র কথাই উকিঝুঁকি মারত। এদিকে বাউন্ডুলে হরিপ্রিয় কয়েক মাস ধরে অনেক কৃচ্ছ সাধন করে দক্ষিণ ভারত পায়ে হেঁটে ঘুরে এলো। কিন্তু এত ঘোরাঘুরি, এত তীর্থ দর্শনও তাকে একটুও পরিবর্তিত করতে পারেনি। শাশুড়ি আর বউতে গোপনে অনেক সলা পরামর্শ হয়। মঞ্জু একদিন বললেন, আচ্ছা, ওকে কি কিছু বলবো মা? কি বলো দেখি? বন্দনার কথা? না না, এখনই বলো না, ওর ভিতরটা তো স্থির নেই। স্থির তো নেই মা, কিন্তু স্থির করার জন্যই তো বিয়েটা দেওয়া দরকার। মেয়ে মানুষ পেলে স্থির হবে এমন কি হরি সম্পর্কে বলা যায় বৌমা? ও তো সেরকম নয়। ও একটা রেপ দেখেছিল, একটা জানোয়ার ওই দুধের শিশুকে টাঙি দিয়ে মেরে শেষ করেছিল। এইসব তো আছেই, তার উপর কৃতকর্মের কিছু ফলও তো হচ্ছে। ও দুটো লোকের খুনের সঙ্গে জড়িয়ে আছে। না 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 বৌমা, বন্দনার কথা
ওকে বলার সময় যখন আসবে তখনই না হয় বলবো। বন্দনা আগে বড় হোক, সেও তো কচি বয়সী, অত ব্যস্ত হওয়ার কি আছে বলো দেখি। সুন্দরী মেয়ে মা, যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয়ে যায়? ঠাকুর করলে হবে না, ঠাকুরের উপর ভরসা রাখো। জানো তো, তার ইচ্ছা ভিন্ন গাছের পাতাটাও নড়ে না। ভবিতব্যে থাকলে এ বিয়ে খণ্ডাবে কে? ভবিতব্যে এত গভীর বিশ্বাস মঞ্জুর ছিল না, তবে সে এও জানত যে হুড়োহুড়ি করে জোর করে কিছু ঘটানো যাবে না। তাই সে অন্য পন্থা নিল। সে বন্দনাকে ঘন ঘন চিঠি দিত, আর তাতে হরিপ্রিয়র কথাই থাকতো বেশি, যাতে কোনো রকমে হরিপ্রিয়র উপর থেকে বন্দনার মন সরে না যায়। সেই জন্যই তার এই চেষ্টা। আচ্ছা, আমরা কি কোনো মধুরেণ সমাপয়তের দিকে যাচ্ছি? কাহিনীটা মিলনান্তক না বিরহান্তক সেটা বড় কথা নয়। বড় কথা হলো জীবনে বিরহ ঘটে, মিলনও ঘটে, আবার কখনো অসমাপ্তও থেকে যায় কাহিনী, যেমন হরিদাসের কাহিনী। সেটা কি বিরহান্তক না মিলনান্তক, নাকি এর ঊর্ধ্বের কিছু? আমরা এক ব্যর্থ প্রেমের নায়ককে জানি। সে পরে অন্য একটি মেয়েকে বিয়ে করে সুখে দুঃখে জীবন কাটিয়ে দিচ্ছিল। পৌঢ় বয়সে সে তার পুরনো প্রেমিকাকে দেখে চমকে উঠেছিল। এর জন্য আমি এত পাগল হয়েছিলাম। সুতরাং বিরহ বা মিলনটা নিয়ে ভাবিত হওয়ার কোনো কারণ নেই। প্রেম আর রূপতৃষ্ণার মধ্যে পার্থক্য আছে। মেয়েটা মোটা হয়ে গেলে বা পুরুষটার টাক পড়লে যে প্রেম কেটে যায়, তা কি আর প্রকৃত প্রেম? ঠিক কথা। তাই মানুষে মানুষে ঠিক সেরকম স্থায়ী প্রেম হয়ও না। আমাদের ক্ষণস্থায়ী জীবনে জরা আসে, মৃত্যু আসে, আমাদের ঘর গেরস্থালি সব উড়ে পুড়ে যায়। নশ্বরতাই আমাদের বড় বিঘ্ন। মৃত্যুহীন প্রেম বলে আসলে কিছুই নেই, এক ঈশ্বর প্রেম ছাড়া। আবার ঈশ্বরকে এর মধ্যে ডাকাডাকি কেন? যদি সেরকম কিছু থেকে থাকে। আচ্ছা, ঈশ্বর প্রসঙ্গ থাক, আমরা বরং এই দুজনের কথাই জানতে চাই। নায়িকা পঞ্চদশী বন্দনা কলকাতায় থাকে, নায়ক পঞ্চবিংশতি বছরের হরিপ্রিয় থাকে পাটনায়। হরিপ্রিয়র নারী বিমুখতা, কাম বৈকল্য এবং মানসিক ভারসাম্যহীনতা এবং কলকাতা থেকে পাটনার দূরত্ব অতিক্রম করে তার গলায় বন্দনা মালাটি পরালো কিভাবে? গল্পের গরু কি এবার তবে গাছে উঠবে? এই কাহিনীর কুশীলব প্রায় সকলেই জীবিত। শুধু গত বছর কুসুম কুমারী প্রয়াতা হয়েছেন। বন্দনার বয়স এখনো 20 পেরোয়নি। সে বিএ ক্লাসের ছাত্রী। কলকাতার বাড়িতে সে একরকম নিঃসঙ্গ। তার একমাত্র সহোদরা দিদির বিয়ে হয়ে গেছে, আর এক পিস্তত ভাই থাকে বটে, তবে সে কলেজে সবে ভর্তি হয়েছে মাত্র। জ্যাঠামশাইরা ভাগের বাড়ি ছেড়ে যে যার নিজস্ব বাড়ি বা ফ্ল্যাটে চলে গেছেন। তার বাবা এবং সৎ মা থাকে মুম্বাই শহরে, যোগাযোগও অতি ক্ষীণ। বাড়িটা প্রমোটারকে দিয়ে দেওয়ার কথা চলছে। মনে হচ্ছে এইখানে গল্পের একটা মোচড় আছে, কিন্তু আমরা জানতে চাই 19-20 বছরের এই যুগের একটি মেয়ে একটা অনির্দিষ্ট প্রেম বুকে পুষে রেখেছে, এটা কি স্বাভাবিক? তার জীবনে কি অন্য পুরুষের কোনো সমাগম হয়নি? কখনো কাউকে ভালো লাগেনি তার? অদেখা অজানা হরিপ্রিয়র প্রতি তার প্রেম এত প্রগাঢ় হওয়া কি সম্ভব?
এই কথা অবশ্যই ঠিক যে এই যুগে যখন ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশা, তখন এরকম একটা একরোখা প্রেমের কথা ভাবাই যায় না। তবু আত্মপক্ষ সমর্থনের জন্য বলি, কিছু মহিলা ও পুরুষ প্রতি যুগেই বুক ভরা এক রোমান্টিক ভালোবাসা নিয়ে জন্মায়। শত মেলামেশাতেও তাদের ওই রহস্যময়তার প্রতি আকর্ষণটা মরে যায় না। এইসব মেয়েদের বাঞ্ছিত পুরুষ থাকে কোনো অগম দেশে, তারা তার জন্য অপেক্ষা করতে থাকে। আর এইসব ছেলেদের বাঞ্ছিত নারীটি থাকে কোনো এক রহস্যময় রূপকথার রাজ্যে, তারাও অপেক্ষা করে। শেষ অবধি তারা হয়তো পায় না বাঞ্ছিত পুরুষ বা নারীকে। একটা মৃদু পিপাসা নিয়েই তারা সারা জীবনটা কাটিয়ে যায়। আমরা এবার গল্পের মোচড়টার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এই গল্পে প্রত্যাশিত একটা মোচড় আছে বটে। আগেই বলা হয়েছে, কুসুম কুমারী মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে যায় এবং বন্দনা আর তার ভাই কার্যত সেখানে একেবারেই অভিভাবকহীন। এক বুড়ি দাসী, একজন রাঁধুনি আর পুরনো দারোয়ান ছাড়া আর কেউই নেই। বন্দনার বাবা মুম্বাই থেকে টাকা পাঠায়, তাই তাদের অভাবের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু টাকায় আর মানুষের কত অভাব মেটে। আচ্ছা, এতদিনেও কি হরিপ্রিয় বন্দনার কথা জানতে পারেনি? সে কি জানে না যে একটা তৃষিত হৃদয় তার জন্য অপেক্ষা করছে? সে তো পৃথ্বীরাজের মতো টকবক করে এসে সংযুক্তাকে তুলে নিয়ে যেতে পারে। গল্পের শেষ তো তাই নাকি? হয়তো তাই, কিন্তু মোচড়টার জন্য একটু অপেক্ষা করতে দোষ কি? তবে হ্যাঁ, বন্দনার কথা হরিপ্রিয় জানে বই কি। তাকে 5 বছর ধরে তার মা আর ঠাকুমা বহুবার বন্দনার কথা বলেছে, কিন্তু শীতল হরিপ্রিয় বিন্দুমাত্র আগ্রহও দেখায়নি। সে একটি কলেজে অধ্যাপনা করে এবং আপন মনেই থাকে, চুপচাপ এবং অনেকটাই নিষ্ক্রিয়। তার বয়স প্রায় 30-এর কাছাকাছি। এই পটভূমিকায় এক শীতের বিকেলে মঞ্জু একটি চিঠি নিয়ে খুবই চিন্তিতভাবে পুষ্পর ঘরে এলো। আচ্ছা, এবার বরং গল্পে ঢুকে পড়া যাক। মঞ্জু বলল, মা, বন্দনার একটা চিঠি এসেছে আজ। তাই নাকি? কি লিখেছে সে? ওর আত্মীয় স্বজন যে কি করছে বুঝি না মা। অত বড় বাড়িতে কচি দুটো ছেলে মেয়ে পড়ে আছে, আর কেউ তাদের দেখার নেই। আমার তো বেশ ভয় করছে। পুষ্প একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভয় তো হওয়ারই কথা বৌমা। আমি কুসুমদি চলে যাওয়ার পর থেকেই তো ভাবছি যে কি হবে ওদের। তা কি লিখেছে বলো তো? লিখেছে, এই বাড়িটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। আমার আমার কেমন যেন খা খা লাগে। ঠাকুমা মরে যাওয়ার পর থেকেই বাড়িটা যেন গিলতে আসে আমাকে। আমার পিস্তত ভাই নান্টু সে এখানে থাকে, কিন্তু ভাই তার পড়া আর খেলা আর বন্ধু বান্ধব নিয়েই ব্যস্ত থাকে। আমার কলেজের পর বাড়ি ফিরতে ইচ্ছাই করে না। কার কাছে ফিরবো? আমার মেজো জ্যাঠা কাছাকাছি থাকে বলে মাঝে মাঝে আসেন, ওদের কাছে গিয়ে থাকতেও বলেন, কিন্তু আমার ভালো লাগে না। গত মাসে বাবার কাছে মুম্বাই গিয়েছিলাম কদিনের জন্য, ভালো লাগেনি। নতুন ভাই বোনেরা দিদি বলে পাত্তাও দিল না। আমার যে কিভাবে দিন কাটছে, সর্বক্ষণ শুধু ভয় আর ভয়। কোথাও যেন পালিয়ে যেতে ইচ্ছে করে আমার। পুষ্প দুঃখিত গলায় বললেন, হাহারে, আপনজনের অভাব যে কি তা
তা এই বয়সেই হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি করবো বলো তো বৌমা? আমি বলি কি, ওকে পাটনায় আনিয়ে নি মা, আমাদের কাছেই থাকুক। আমাদের কাছে? কিন্তু কি পরিচয়ে? না 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 বৌমা, সেটা ভালো দেখাবে না। তাহলে অপেক্ষা করো, হয়তো অবস্থাটা সয়ে যাবে। না হলে চলবেই বা কেন? এই যুগের মেয়েদের তো নিজের উপর নির্ভর করে দাঁড়াতেই হবে। ওকে মনের জোর বাড়াতে লিখে দাও। মঞ্জু তাই লিখল, কিন্তু 15 দিন পরেও কোনো জবাব এলো না। কিন্তু 15 দিনের মাথায় এক সন্ধেবেলা হঠাৎ একটা টেলিফোন এলো, কলকাতা থেকে, নারী কণ্ঠ। হ্যালো, আমি মঞ্জু ঘটকের সঙ্গে কথা বলতে চাই। মঞ্জু উল্লসিত হয়ে বলল, কে, বন্দনা বলছো? না, আমি বন্দনা নই, আমি বন্দনার এক বান্ধবী। বান্ধবী? কি ব্যাপার ভাই? আসলে আমি আপনাকে একটা খবর দিতে চাই, খারাপ খবর। ভয়ে মঞ্জুর হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক এই রকম ভাবেই কয়েকদিন আগে এক খাঁ খাঁ দুপুরে বন্দনারও হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। কিছুদিন যাবৎ সে হঠাৎ লক্ষ্য করেছিল দুটি 20-22 বছরের ছেলে তার যাতায়াতের পথে ঘুরঘুর করে। একটা মারুতি গাড়িতে করে তারা তার বাসের পিছু নেয়, কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। ছেলেদের চোখ মেয়েদের লক্ষ্য করবে এ তো জানা কথা, কিন্তু এরা যেন কেমন অন্যরকম। কি রকম তা সে বুঝতে পারত না, কিন্তু তার কেমন ভয় ভয় করত। বন্দনা খুব ভীতু ধরনের নয়, কিন্তু ফাঁকা বাড়িতে একা থাকতে থাকতে সে একটু দুর্বল হয়ে পড়েছিল। তাদের পাড়াটাও খুব বড় লোকদের পাড়া বলে বেশ নির্জন। দোতলা থেকেও সে প্রায়ই দেখতে পেত সামনের রাস্তায় নীল মারুতি গাড়িটা দাঁড়িয়ে আছে, কিংবা ছেলে দুটোকে দেখতে পেত গাছের আড়ালে দাঁড়িয়ে দোতলার দিকে চেয়ে আছে। ভাই নান্টুকে বলবো বলবো করেও সে বলেনি। নান্টুর বয়স মোটে 17, সে কি বা করতে পারে? পুলিশে জানাবে? কিন্তু পুলিশে জানাবে ভেবেও সে জানায়নি। কে জানে মশা মারতে কামান দাগা হবে কিনা। দুদিনের জন্য রাধুনী দেশে গেছে বলে সেদিন ছুটির দুপুরে নিজেই রান্না করেছিল বন্দনা। নান্টু গেছে নুনশো সিনেমায়, রাতে কোন বন্ধুর বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন খেয়ে ফিরবে। বুড়ি ঝি সুরমা আর দারোয়ান মোহন সিং ছাড়া আর কেউ নেই। রান্নাঘর থেকে সে হঠাৎ সুরমার একটা আর্তনাদ শুনতে পেয়েছিল। ও মা গো! তারপরই সব চুপ। বন্দনা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসে স্তম্ভিত হয়ে গেল। সুরমা মেঝেতে পড়ে আছে, আর ঘরের মাঝখানে সেই ছেলে দুটো দাঁড়িয়ে। হ্যাঁ, বন্দনা চেঁচিয়েছিল। জীবনে এত জোরে সে চেঁচায়নি কখনো। বন্দনা প্রতি আক্রমণ করতেও ছাড়েনি, দাঁতে নখে। বন্দনা কেঁদেও ছিল চিৎকার করে, কিন্তু দুটি কাম সর্বস্ব পুরুষ তাকে রেহাই দেয়নি। বন্দনার মনে হয়েছিল যে নৈবেদ্য সে এক দেবতার জন্য রেখেছিল তা চেটে পুটে খেয়ে গেল দুটো নেড়ি কুকুর। কি হবে তার আর ইহজীবনে? কি হবে তার আর এই পাপ দেহ বহন করে? নার্সিংহোমে চোখ মেলে সে তার বান্ধবী কমলিকাকে বলেছিল, আর কাউকে নয়, শুধু শুধু একজনকে জানাস যে আমার আর কাউকে দেওয়ার মতো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, চাওয়ার মতনও কিচ্ছু নেই। বলিস তুই কেমন? ফোনটা রেখে মঞ্জু কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তারপর দু হাতে মুখ ঢেকে বসে পড়ল মেঝেই, হাউ হাউ করে কাঁদল। তারপর তার মাথায় ফেটে পড়ল একটা বিকট রাগ, যেমন রাগ সে কখনো রাগেনি। ছুটে গিয়ে ঢুকলো সে হরিপ্রিয়র ঘরে।
যেমন পাথরের মতো বসে থাকে হরিপ্রিয়, তেমনই বসেছিল সেদিনও। আচমকা ঘরে ঢুকে তার সামনে দাঁড়ালো মঞ্জু। 30 বছর বয়সী কোনো ছেলের গালে তার মা চড় মারতে পারে না, কিন্তু মঞ্জু মারল। পাগলের মতো মারতে মারতে চুলের ঝুঁটি ধরে মুছড়ে দিয়ে সে বলতে লাগলো, বল বল আর কি চাস তুই? হ্যাঁ বল বল হতভাগা, আর কি চাস তুই? পারলি পারলি তাকে বাঁচাতে? সে তোর জন্য কবে থেকে অপেক্ষা করেছিল জানিস? জানিস তুই তুই বুঝিস তার দাম? দুনিয়ার কোন ভালোটা তোকে দিয়ে হবে? হ্যাঁ বল বল তুই বল। বিমহুড়ো হরিপ্রিয় তার মাকে দুহাতে জাপটে ধরে বলল, ওয়াই ভায়োলেন্ট মা? কি হলো তোমার? তুমি কি পাগল হয়ে গেলে? আমি পাগল না তুই পাগল? শুধু পাগল নোস, তোর মতো অমানুষও আর কখনো জন্মায়নি। মেয়েটা মেয়েটা তোর জন্য শেষ হয়ে গেল। পুষ্প এসে শান্তভাবে দরজায় দাঁড়ালেন। কি হয়েছে বৌমা? মা, কিচ্ছু হতে আর বাকি নেই মা, কিচ্ছু আর বাকি নেই। বন্দনার বাড়িতে ঢুকে দুটো ছেলে তাকে রেপ করে গেছে। সে এখন নার্সিং হোমে, হয়তো বেঁচে যাবে, কিন্তু কিন্তু তারপর তারপর গলায় দড়ি দেবে বা গায়ে আগুন দেবে। তার এক বান্ধবী ফোন করে আমাকে বলল, আর আপনি আপনি এই পাথরটাকে আর কত আগলে রাখবেন মা? একে এক্ষুনি বাড়ি থেকে বার করে দিন। যাক যাক, ও পাহাড়ের জঙ্গলে সাধু হয়ে থাকুক, ওকে দিয়ে আমাদের আর কোনো কাজ নেই মা। পুষ্প এসে মঞ্জুকে জড়িয়ে ধরলেন, বললেন, চলো আমার আমার ঘরে চলো বৌমা, আগে সব শুনি। আমি আমি আজ রাতেই গাড়ি ধরে কলকাতা যাব মা। আচ্ছা বেশ, যেও, আমি ফোন করে ব্যবস্থা করছি। আর শুধু তুমি কেন, আমিও যাব। রেপ কথাটা কানে যাওয়ার পরেই কেমন শক্ত আর বিবর্ণ হয়ে গিয়েছিল হরিপ্রিয়। সমস্ত মাথাটা ঝাঁ ঝাঁ করছিল এক তীব্র উত্তেজনায়। কানে ঝিঝি পোকার ডাক, হাত পা শক্ত, বুকের মধ্যে ছলছলাত রক্তের স্রোত, শরীর জুড়ে ফনা তুলছে ভয়ঙ্কর এক রাগ। তার ক্ষিপ্ত অভ্যন্তরে এক পাগল চিৎকার করতে থাকে, কিল দেম কিল দেম কিল দেম। ঝুম হয়ে কিছুক্ষণ বসে থেকে সে নিজেকে সামলানোর চেষ্টা করল। তারপর ড্রয়ারে তার মায়ের সযত্নে রেখে যাওয়া ফটোটা সে বার করল। কি সুন্দর নিষ্পাপ এক কিশোরীর মুখ, সে ভালো করে দেখেওনি কোনোদিন। বন্দনার লেখা 5 বছরের পুরনো চিঠিটাও সে বের করল, পড়ল। আমি আপনাকে কখনো দেখিনি, কিন্তু মনে মনে আপনার চেহারাটা কল্পনা করে নিয়েছি। একটু লম্বাটে গড়ন, ছিপছিপে, খুব ফর্সা নয়, মাথায় ঝাঁকড়া চুল, প্রায়ই আছড়ার না, গালে সামান্য দাড়ি আর গোঁফ আছে। আশ্চর্য, শুধু কল্পনা করে এত ঠিকঠাক মেলানো যায়? ফটো দেখে এবং চিঠিটা পড়ে হরিপ্রিয়র যন্ত্রণা আর রাগ আরো বহু গুণ বাড়ল। এমন হতে থাকলো যেন নিজের বিরুদ্ধে রাগে সে এবার বিস্ফারিত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে ঘরের চারধারে। তবু সে ধীরে ধীরে উঠল, মুখ শান্ত, শুধু চোয়াল শক্ত হয়ে আছে। সে ধীরে ধীরে তার মায়ের ঘরে গিয়ে দাঁড়ালো। সেখানে বিছানায় বসে হাপুস নয়নে কাঁদছিল মঞ্জু। পাশে তার পিঠে হাত রেখে গভীর শোকের মুখ নিয়ে পুষ্প। হরিপ্রিয় ডাকল, মা। মঞ্জু অশ্রু ভারাক্রান্ত মুখ তুলল। আমি তোমাদের সঙ্গে কলকাতায় যাব মা। কেন যাবি? হ্যাঁ কেন যাবি রে পাষাণ পাথর? আর গিয়ে কি করবি তুই? সব শেষ হয়ে গেল। সাক্ষী গোপালের মতো তুই শুধু বসে রইলি। যা যা, তুই আমার সামনে থেকে যা, চলে যা।
হঠাৎ যেন হরিপ্রিয়র গলায় বহু কালের ওপার থেকে হরিদাস শান্ত গলায় বলে উঠল, আমি ওকে বিয়ে করব মা। বাহ, চমৎকার! খেল খতম, পয়সা হজম। তবু বাহবা দিচ্ছি, গল্পের মোচড়টা কিন্তু ভালোই হয়েছে। এটা প্রত্যাশিত ছিল না। মোচড়? না, মোচড় এখনো আসেনি। আসেনি বলেন কি মশাই? বন্দনার রেপ হলো, মায়ের হাতে চড় খেয়ে হরিপ্রিয়র বরফ ভাঙলো, আর সে লক্ষ্মী ছেলের মতো বন্দনাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। তাহলে মোচড় আর কাকে বলে? হ্যাঁ, আরো মোচড়ালে এই গল্পের রস কস সব যে বেরিয়ে যাবে। এ হয়তো রসের গল্প নয়। আমরা দুদিন পরের দৃশ্যে প্রবেশ করতে চাই। শোয়ার ঘরে ঠাকুরমার প্রকাণ্ড খাটে শুয়ে আছে একটু শীর্ণ, একটু সাদা হয়ে যাওয়া বন্দনা। নিস্পৃহ চোখে সে তার সামনে বসা তিনজন মানুষকে দেখছিল, পুষ্প, মঞ্জু আর হরিপ্রিয়। মঞ্জু বলল, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি মা। ক্ষীণ এবং প্রায় অশ্রুত কণ্ঠে বন্দনা বলল, আমায় নিয়ে যাবেন? কোথায় নেবেন? পাটনায়, আমাদের বাড়িতে। হরি নিজে এসেছে মা তোমাকে নিয়ে যাবে বলে। বন্দনা সিলিংয়ের সাদা শূন্যতার দিকে খানিকক্ষণ চেয়ে থাকল। সিলিং ফ্যান স্থির হয়ে ঝুলে আছে। ক্ষীণ কণ্ঠে সে বলল, আমার তো আর কোথাও যাওয়ার নেই। মঞ্জু বলল, আমরা বিয়ের দিন ঠিক করেই এসেছি মা, তুমি কিচ্ছু ভেবো না। বন্দনা অস্ফুট উচ্চারণ করল, বিয়ে? যেন এই শব্দটাই সে কখনো শোনেনি। মঞ্জু বলল, এই বাড়িতে তোমাকে আর একা ফেলে রাখবো না মা, যথেষ্ট হয়েছে। বন্দনা সিলিংয়ের দিকে আধ বোঝা চোখে চেয়ে থেকে বলল, এই বাড়িতেই আমি বেশ আছি, একা একাই তো ভালো, আমার আর একটুও ভয় করছে না। হরিপ্রিয় মৃদু স্বরে মাকে বলল, মা তোমরা একটু ও ঘরে যাও মা, আমি ওর সঙ্গে একটু কথা বলি। মঞ্জু আর পুষ্প উঠে যাওয়ার পর হরিপ্রিয় চেয়ারটা একটু খাটের দিকে টেনে নিয়ে গিয়ে বসল। বলল, বন্দনা চলো। বন্দনা তার দুটি অপরূপ চোখ নিঃসংকোচে হরিপ্রিয়র চোখে স্থাপন করে বলল, কেন যাব? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বন্দনা। ভ্রু সামান্য কুঁচকে বন্দনা একটা দীর্ঘ শ্বাসের শব্দের মতো বলল, তুমি কে? তুমি তো সে নও। আমি আমি হরিপ্রিয় বন্দনা। হরিপ্রিয় হবে হয়তো, তবু তুমি সে নও। আমি আমি কে নই বন্দনা? তুমি সেই হরিপ্রিয় নও। আমি বুঝতে পারছি না বন্দনা। বন্দনা ফের সিলিংয়ের দিকে চেয়ে খুব ক্ষীণ গলায় বলল, 10 বছর বয়স থেকে আমি তাকে গড়েছি, কত কষ্টে, কত চোখের জলে। সে আমার স্বপ্নের পুরুষ। ঝড়ের বেগে এসে সে আমাকে একদিন তুলে নিয়ে যাবে, কিন্তু এলো কই? জানো তোমরা, আমার সর্বস্ব যেদিন লুট হয়ে যাচ্ছিল ওই ঘরে, সেই ভয়ঙ্কর দুপুরে আমি আমি ভগবানকে ডাকিনি, ডেকেছি শুধু হরিপ্রিয়কে। বলেছি, এসো, আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো। সে আসবে না তা কি হয়? কিন্তু কিন্তু এলো না তো। আমার ভীষণ বিপদের দিনে কই কই শোনা গেল না তো
তার অশ্ব খরুধ্বনি। আমার আমার হরিপ্রিয় নেই, নেই আমার হরিপ্রিয়। তোমরা তোমরা ফিরে যাও। নতমুখে হরিপ্রিয় তার বুকের আগুনে পুড়ে যাচ্ছিল। বলল, ফিরে যাব বন্দনা? হ্যাঁ, পৃথিবী যে এত নিষ্ঠুর জানতাম না তো, জানা হলো। এখন আমার শক্ত মাটিতে পা। আমার জন্য আর তোমাদের কাউকে ভাবতে হবে না। ফিরে যাও, ফিরে যাও তোমরা। তবু অনেকক্ষণ চুপ করে বসে রইল হরিপ্রিয়, হতমান, বিষণ্ণ, বাষ্পাকুল। তারপর বলল, আচ্ছা বেশ, তাই হবে বন্দনা। কিন্তু কিন্তু সারা জীবন আমি তোমার অপেক্ষাতেই থাকব, আর কারোর নয়। গল্প কি এখানেই শেষ? কোনো গল্পেরই কোনো শেষ নেই। একদিন হয়তো বন্দনা যাবে হরিপ্রিয়র কাছে, হয়তো মিলন হবে তাদের, কিংবা হয়তো হবে না। আবার হয়তো দুটি তৃষিত হৃদয় অপেক্ষা করবে জন্মান্তরের, জন্ম জন্মান্তরের, কে জানে। শেষ হলো জন্মান্তর। আজ পড়লাম দ্বিতীয় তথা অন্তিম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। আমাদের গল্প পাঠ যদি আপনার একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।